हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा कर रहे हैं। हर इलेक्शन में कांग्रेस वोटर्स डिलीट हो रहे हैं, ऑपोजिशन के वोटर्स डिलीट हो रहे हैं। कर्नाटक में किसी ने अलंग में वोटर डिलीशन सिस्टमैटिकली ऑर्गेनाइज तरीके से, सेंट्रलाइज तरीके से की। 6000 तकरीबन 6000 पकड़े गए, उस पर इन्वेस्टिगेशन हो गया। 2021 বিধানসভার সময় নন্দীগ্রামে ঘোষণা হয়ে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1300-1400 বা 1500 ভোটে তিনি জয়লাভ করে গেছেন। আর তারপরেই আবার নতুন করে যে রিপোর্ট বা খবর এলো সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি জয়লাভ করেছেন, যার জন্য এখন কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, নেতা এবং মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সমর্থকরা শুভেন্দু অধিকারীকে লোডশেডিং বিধায়ক বলেন। এবং শুভেন্দু অধিকারী তার এই মামলা কিন্তু এখনো পর্যন্ত সম্ভবত কলকাতা হাইকোর্টে চলছে। এখন ভোট চুরি হয়েছে যে অভিযোগ রাহুল গান্ধী তুলেছিলেন, এটা কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ ছিল। আর আজকে রাহুল গান্ধী যে অভিযোগ করলেন যে কর্ণাটকের অ্যালান্ড বলে একটি বিধানসভা, অ্যালান্ড, সেখান থেকে কিন্তু প্রায় 6000 ভোট একেবারে কেটে বাদ দেওয়া হয়েছে। একটি প্রযুক্তি বা সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে, এবং যাদের ভোট তারাও কিন্তু জানে না 6000 ভোট কিন্তু এভাবে প্রায় কেটে বাদ দেওয়া হয়েছে। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। একেবারে ঘুম উড়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির যত বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি আছে, প্রায় সকলেরই ঘুম একাই কেড়ে নিয়েছেন রাহুল গান্ধী। যাকে মিডিয়া পাপ্পু বলতেন সেই রাহুল গান্ধী কিন্তু আজকে রীতিমতো বোমা বিস্ফোরণ করলেন। রীতিমতো তিনি একটা বড় বোমা ফাটালেন বললেই কিন্তু জানা যায়। তার কাছে তিনি যেটা দাবি করছেন যে তার কাছে অনেক তথ্য রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে, কিন্তু তিনি একটা একটা করে বোমা ফাটাবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। আর এখানেই রাতের ঘুম উড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কেন এই ঘুম উড়ে গেল? কারণ রাহুল গান্ধী হঠাৎ করে যে তথ্যগুলো সামনে আনছে। এতদিন আমরা জানতাম যে বিজেপি যে 40-50% ভোট পায়, সেই ভোট তারা মূলত হিন্দুত্বের উপর ভিত্তি করে পায়। হিন্দু রাষ্ট্রের কথা তারা বলে, হিন্দুত্বের কথা বলে, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী যে ঘৃণার যে একটা পরিবেশ দেশ জুড়ে তৈরি করেছে, সংখ্যালঘু বিদ্বেষী একটা ঘৃণার বাতাবরণ তৈরি করেছে। এই জন্যই মনে হয় ভারতবর্ষের 40-50% মানুষ তারা বিজেপিকে ভোট দেয়। সেখান থেকেই কিন্তু আমরা এই বিষয়টাই কিন্তু দেশবাসী জানতো, কিন্তু হঠাৎ করে রাহুল গান্ধী যে অভিযোগ আনলেন সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, বেকার ছেলে মেয়েদের কাজ নেই এবং শিক্ষার দুরবস্থা, সরকারি স্কুল প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে, সরকারি হসপিটালে চিকিৎসা ভালো হয় না। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দেশবাসীর উপর একটা এফেক্ট রয়েছে। যে ভোট মূলত বলা হচ্ছিল যে বিজেপি 40-50% ভোট তারা প্রায় একটা অ্যাভারেজ পাচ্ছে, সেটা কিন্তু সত্য নয় বলেই কিন্তু রাহুল গান্ধীর এই মন্তব্য থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আর নরেন্দ্র মোদী চুপ করে রয়েছেন। কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা এআই ছবি হতে পারে বা আপনার নিশ্চয়ই ছবিটি এডিটিং করা ছবি, বাস্তব ছবি নয়। সেখানে দেখা যাচ্ছে একটি টেবিলের উপর নিউজের অনেকগুলো বুম বা মাইক রয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই টেবিলের নিচে একেবারে এভাবে ঘাড় নিচু করে শুয়ে রয়েছেন বা বসে রয়েছেন বা হামাগুড়ি দিচ্ছেন। কেন? রাহুল গান্ধী অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী মোদী বা বিজেপি ভোট চুরি করে জিতেছে, মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর উচিত একটা সাংবাদিক সম্মেলন ডেকে তাদের সামনে সত্য বিষয়টা তুলে ধরা বা এই অভিযোগ স্বীকার বা অস্বীকার যে কোনো একটা করা, কিন্তু তিনি করছেন না। তার দলের নেতা মন্ত্রীরা কথা বলছেন, নির্বাচন কমিশনার তো সরাসরি এটাকে অস্বীকার করছেন যে এটা একেবারেই অসত্য, রাহুল গান্ধী পুরো বাজে কথা বলছে, ভাট বকছে বা মিথ্যা কথা বলছে। কিন্তু সত্যি কি তাই? আর প্রধানমন্ত্রী কেন মিডিয়ার সামনে আসছেন না? কিসের ভয়? এই প্রশ্ন কিন্তু দেশবাসী কিন্তু তুলছে। রাহুল গান্ধী এরপর আর কি বোমা ফাটাবেন? এরপরে কি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লোকসভা সিট থেকে তিনি জয়লাভ করেছেন, অমিত শাহ তিনি যেখান থেকে জয়লাভ করেছেন, বিজেপির বড় বড় নেতা মন্ত্রীরা যেখান থেকে জয়লাভ করেছেন, সেখানকারও কি যে ভোট চুরি বা এই যে সফটওয়্যারের মাধ্যমে ভোট কেটে বাদ দেওয়া, এগুলো কি তিনি তাহলে ফাঁস করবেন বা তুলে ধরবেন? এই আতঙ্ক কিন্তু বিজেপির মধ্যে কাজ করছে এবং দেশবাসী কিন্তু তারাও অপেক্ষায় রয়েছে যে আরো এমন কিছু তথ্য সামনে আসে কিনা, সেগুলোই কিন্তু দেখবো।
এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম একজন বিখ্যাত লেখক, যিনি এই সময় পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন, সোশ্যাল মিডিয়াতেও তিনি খুব ভালো লেখা, তথ্য সমৃদ্ধ মানে তথ্যভিত্তিক খুব ভালো লেখালেখি করেন, এবং তিনি একজন সমাজকর্মী, সুমন সেনগুপ্ত। তার সঙ্গে আমি কথা বলেছিলাম, সেই কথোপকথন আপনাদেরকে শোনাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর অবশ্যই রাহুল গান্ধী যে অভিযোগ করছেন এবং নির্বাচন কমিশনার পাল্টা যে কথা বলছেন এবং বিজেপির পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে, এই সমস্ত বক্তব্য নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে ভোট চুরি বা লোডশেডিং করে জেতার যে অভিযোগ, ভোট গণনার সময় যে অভিযোগ উঠেছিল, তাহলে এখন তো সত্যি একটা সন্দেহের দানা বাঁধছে যে সত্যিই কি তাহলে ভোট চুরি করে বা লোডশেডিং করেই শুভেন্দু অধিকারী আজকে বিরোধী দলনেতা হয়েছেন? এই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। যেভাবে রাহুল গান্ধী একের পর এক বিধানসভার নাম করে তিনি রীতিমতো ফাঁস করে দিচ্ছেন, আগামী দিনে দেখার যে এই ভোট চুরির অভিযোগ বা এই যে সফটওয়্যারের মাধ্যমে মানে একজনের ভোটার নাম, ভোটার লিস্ট থেকে তার নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, এটা এই বিষয়টা সেই ভোটারই নাকি জানতে পারছে না। ভাবতে পারছেন, আজকে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানেও কিন্তু দুজন ব্যক্তিকে তিনি হাজির করেছিলেন সশরীরে, আরো কয়েকজনকে তিনি আপনার একেবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কিন্তু তিনি তাদেরকে হাজির করেছিলেন। অর্থাৎ খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর এই গদি থাকবে তো, নাকি ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন রাহুল গান্ধী, এটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। বিস্তারিত বলার জায়গা নেই। আগের বারে রাহুল গান্ধী যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ভোটের কিভাবে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছিল সেটা বলেছেন, আর আজকে যেটা বলেছেন সেটা কিভাবে মানে ভোটারদেরকে প্রযুক্তির সাহায্যে বাদ দেওয়া হয়েছে সেই সেই জায়গাটাকে ধরেছেন। এবং প্রযুক্তির সাহায্যে বাদ দেওয়ার ক্ষেত্রে উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল যে ফর্ম 7 দিয়ে আসলে বাদ দেওয়ার চেষ্টা করা হয় যে কোনো সময়, কিন্তু ফর্ম 7 কাজটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে যদি অভিযোগ জমা পড়ে যে এই ভোটারটা ভুয়ো ফর্ম 7 অনুযায়ী, তাহলে এইটা নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। কিন্তু খতিয়ে ওরা দেখেনি। সেটার প্রমাণ হয়েছিল আমাদের দিল্লি ইলেকশনে অরবিন্দ কেজরিওয়াল বারবার করেই বলেছিলেন যে এরকম ভাবে বহু ভোটার 2,500 3,000 করে প্রত্যেকটা বিধানসভা অঞ্চলে থেকে বাদ দেওয়া হয়েছিল। এই অভিযোগটা অরবিন্দ কেজরিওয়ালও করেছিলেন। আর আজকে যেটা রাহুল যেটা করেছেন সেটা হচ্ছে যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম তাদেরকে ধরে ধরে সামনে নিয়ে এসে তাদেরকেই দেখিয়ে দিয়েছেন যে এদেরকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং শুধু তাই নয়, বলেছে যে এই বাদ দেওয়ার অভিযোগের সময় যখন কর্ণাটকের যে পিআইসি তারা যখন নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলে এই যে বিষয়গুলোর সম্বন্ধে আপনারা তথ্য দিন, 18টা চিঠি লেখা হয়েছিল, তার কোনো উত্তর নির্বাচন কমিশন দেয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশন কিছু একটা জিনিস লুকানোর চেষ্টা করছে, যার ফলে মানুষের মনে সন্দেহ বাড়ছে। আজকেও যে নির্বাচন কমিশন রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে একখানা টুইট করেছে যে রাহুল গান্ধীর অভিযোগ মিথ্যে, তার মধ্যে একটি কথা বলেছে 2 নম্বর পয়েন্ট, যে কোনোভাবেই কোনো প্রযুক্তির সাহায্যে কোনো ভোটারকে বাদ দেওয়া যায় না। গতবারে যদি খেয়াল করে থাকেন, গতবারে বলেছিল নির্বাচন কমিশন যে কেন আমরা মেশিন রিডেবল ফরম্যাট দিচ্ছি না, যে এগুলোকে বাদ দেওয়া সম্ভব, এগুলোকে কেউ ম্যানিপুলেট করতে পারে। তাহলে গতবার যদি ওটা বলে থাকেন, এবার এটা বলছেন, দুটোর মধ্যে তো তফাৎ হয়ে যাচ্ছে। তাহলে ওইটা ঠিক ছিল না, এটা ঠিক। সুতরাং নির্বাচন কমিশন নিজেদের জালে জড়িয়ে পড়ছে। বারবার করেই আমরা বলছি যে ভুয়ো ভোটার, এই যে এসআইআর করা হচ্ছে, ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যই করা উচিত। কিন্তু তার জন্য যদি কোনো একজন মানুষকেও, কোনো একজন জীবিত মানুষকে, সত্যিকারের ভোটারকে যদি বাদ দেওয়া হয়, তার বিরোধিতা যেমন করতে হবে, যেটা বিহারে করা হয়েছে 65 লাখের বাদ দেওয়ার সময়। আর যে কোনো সময় যদি প্রযুক্তির সাহায্যে কিংবা অন্য কোনো উপায়ে সফটওয়্যারকে ব্যবহার করে কিংবা যে কোনোভাবে যদি আসল ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তার বিরোধিতাও যেমন করতে হবে, ভুয়ো ভোটারকে ঢোকানোর ক্ষেত্রেও বিরোধিতা করতে হবে, ভোটের পরে যে পার্সেন্টেজ অফ ভোট যেভাবে বেড়ে যাওয়া সেগুলো নিয়েও কথা বলতে হবে। এরপরে হয়তো পরের প্রেস কনফারেন্সটা হয়তো ভোটের পার্সেন্টেজ বেড়ে যাওয়া নিয়ে আসতে পারে, জানি না কি আসবে। কিন্তু নির্বাচন কমিশনের যে ভাবমূর্তি, সেটা যে প্রশ্নের মুখে পড়ছে, সেটা বারবার করেই পড়ছে, সেটা দেখা যাচ্ছে। এইটুকুই বলা। একদিকে নির্বাচন কমিশনার দেখা যাচ্ছে যে পুরো বিষয়টা অস্বীকার করছে, আর একটা বিষয় হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ বিষয় নিয়ে কোনো রকম প্রেস কনফারেন্স করা, সাংবাদিকদের সামনে কথা বলা, পুরো বিষয়টাকেই এড়িয়ে যাচ্ছেন। এত বড় একটা অভিযোগ,
প্রথম কথা তো প্রধানমন্ত্রী আজ অব্দি 11 বছরে একটিও প্রেস কনফারেন্স করেননি, সুতরাং তার থেকে আমরা এটা আশা করবো সেটাই অন্যায় আর কি কোনো বিষয়। অথচ প্রধানমন্ত্রী যখন নির্বাচন কমিশন বাছার ক্ষেত্রে যে নিয়মটা করা হয়েছিল, প্রধানমন্ত্রী আগে ছিল হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা, তারা আইনটা তৈরি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে ক্যাবিনেট স্তরের আরেকজন মন্ত্রীকে ঢুকিয়ে দিয়ে পাল্লাটা তাদের দিকে ভারী করে নেওয়া হয়েছিল, যার ফলে যে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে সেটা মোটামুটি যে শাসক দলের পক্ষের লোক সেটা পরিষ্কার বোঝা যায়। সুতরাং প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো কথা বলবেন না সেটা বোঝাই যায়। নির্বাচন কমিশন এটা নিয়ে আরো বেশি করে কথা বলা উচিত, আরো স্বচ্ছতার প্রকাশ করা উচিত তাদের। তার বদলে দেখা যাচ্ছে শাসক দলের সাংসদরা এসে প্রশ্ন করছেন যে রাহুল গান্ধী এটা ভুল করেছেন, রাহুল গান্ধী এটা ভুল করেছেন। রাহুল গান্ধী ভুল করতে পারেন কি পারেন না সেটা পরের বিতর্ক, কিন্তু নির্বাচন কমিশনের যে স্বচ্ছতা সেটা নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেই প্রশ্নটাকে সামনে নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকেই তার উত্তর দিতে হবে যে আমরা ভাই এটা করতে চেয়েছি, এটা করতে চাইনি, এটা করতে পারি, এটা করতে পারি না। সুতরাং এটা পরিষ্কার করে বলতে হবে, কোনো প্রশ্ন এড়িয়ে গেলে চলবে না, এটাই হচ্ছে বড় কথা। আজকে কি রাহুল গান্ধী দুটো কেন্দ্রের কেন্দ্রের নাম উল্লেখ করলেন, বিধানসভা কেন্দ্রের নাম? কর্ণাটক এবং মহারাষ্ট্রের সম্ভবত দুটো বিধানসভা উল্লেখ করে কি বললেন? বলিনি, আজকে বলেছেন, আজকে কর্ণাটকের কথাটা বলেছে। আচ্ছা, অ্যালেন কিংবা কিছু একটা। আগের দিনও হচ্ছে মহাদেবপুরা বলে একটা কর্ণাটক বিধানসভার কথাই বলেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা।